আসসালামু আলাইকুম। আজকে আমরা বিবর্তন নিয়ে পড়ব। প্রথমত এই বিবর্তন এখানে আমি ইম্পর্টেন্ট টপিকগুলা যেটা হচ্ছে স্পেশালি এমসিকিউ কভার করবে প্লাস সিকিউর জন্যও কভার করবে। তারপরেও আমরা বিবর্তন থেকে অ্যান্সার করতে নিরুৎসাহিত করি, কারণ এটা ফুললি মুখস্থ বর্ণনা লিখতে হবে, মার্ক দেওয়ার টেন্ডেন্সি তুলনামূলকভাবে কম থাকে টিচারদের। এই জন্য আমরা এটা বেশি করে এমসিকিউর জন্য গুরুত্ব দিব। আর এখানে আমি সবগুলা রাইটারের ইম্পর্টেন্ট ইনফোই দেওয়ার চেষ্টা করছি, আজমল স্যারের বই, মাজেদা ম্যামের বই আর আলিম স্যারের বই নিয়ে। তাই এটা অ্যাডমিশন এইচএসসি দুইটাই কভার করবে। তাহলে প্রথমত বিবর্তন, ওই যে 9-10 আমরা যেটা পড়ছি, চার্লস ডারউইনকে বিবর্তনের জনক বলা হয়, ওইখান থেকে ইভলিউশন এই কথাটা। তাহলে এখানে আমরা ওইটা নিয়ে জানবো, তবে আরেকটু ভাস্টলি জানবো। তাহলে প্রথমত বিবর্তন কি কি লাগবে, যে বিবর্তনের ইংরেজি যে ইভলিউশন কথাটি সর্বপ্রথম কে ইউজ করেন। আবার আমরা যে একটা জানতাম যে বিবর্তনের জনক হচ্ছে চার্লস ডারউইন, এখানে কিন্তু এটা বললে ভুল হবে। এখানে বিবর্তনের জনক বলা হয় এমফিডোক্লিসকে। তাহলে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগাই দিই, আর পিডিএফটা অবশ্যই দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তাহলে ইম্পর্টেন্ট যে সর্বপ্রথম ইভলিউশন কথাটি কে ব্যবহার করেন, হারবার্ট স্পেন্সার। আর এমফিডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। এখন বিবর্তনের ধাপ কয় রকমের, 3টি এমসিকিউতে আসে। বিবর্তনের ধাপ 3টি, বিবর্তনের ধরনও 3টি। তাহলে ধাপ 3টি কী কী, মাইক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তন, মেগা বিবর্তন। তারপর বিবর্তনের ধরন কী কী, অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তন, সমান্তরাল বিবর্তন। এই সবগুলোই আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে বিবর্তনের প্রকারভেদ, তাহলে বিবর্তনের প্রকারভেদের মধ্যে আমরা এগুলো জাস্ট কতে আসতে পারে, তবে আমরা এখন এমসিকিউর জন্য আগে মনে রাখবো। তাহলে মাইক্রো বিবর্তন, তাহলে মাইক্রো বিবর্তন কোনটাকে বলা হচ্ছে, একটু হোল্ড করে নিই। আচ্ছা, মাইক্রো বিবর্তন পরিব্যক্তি, প্রকরণ ইত্যাদির ফলে জিনে সংঘটিত ক্ষুদ্র পরিবর্তনগুলোই এই প্রকার বিবর্তন সৃষ্টি করে। তাহলে আমরা এখানে যেই জিনিসটার প্রতি ফোকাস দেব বেশি, সেটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তনগুলো। তাহলে ক্ষুদ্র পরিবর্তনগুলোর যেগুলো, সেটাকে হচ্ছে মাইক্রো বিবর্তন বলা হচ্ছে। তাহলে এমসিকিউ আসতে পারে মাইক্রো বিবর্তনের ফলে কি কি সৃষ্টি হয়। ওই যে ক্ষুদ্র পরিবর্তন যেখানে সংঘটিত হয়, যেমন বিভিন্ন জাত। আমরা এক প্রজাতি থেকে আরেক প্রজাতি বিভিন্ন বলতে পারি, কিন্তু জাতের মধ্যে তেমন পার্থক্য পাবো না। যেমন আমরা ওইটা জুলজির মধ্যে বৈচিত্র্যের মধ্যে দেখছিলাম যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তারপর আণবিক বৈচিত্র্য অথবা আণবিক বৈচিত্র্য, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য দেখেছিলাম। তাহলে এখান থেকে এমসিকিউর জন্য লাগতে পারে বিভিন্ন জাত, ভ্যারাইটি বা উপপ্রজাতির সৃষ্টি হয় কোন বিবর্তনের উদাহরণ, মাইক্রো বিবর্তনের উদাহরণ। এটা আমরা মনে রাখবো। তারপর ম্যাক্রো বিবর্তন, তাহলে ম্যাক্রো বিবর্তনের এক্সাম্পল কি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো মনে রাখা, যে উপপ্রজাতি থেকে প্রজাতির উৎপত্তি। মেগা বিবর্তন, মেগা মানে বৃহৎ, বুঝাই যাচ্ছে বৃহৎ। তাহলে বৃহৎ পরিসরে সংঘটিত বিবর্তনটাই হচ্ছে মেগা বিবর্তন। এখন বৃহৎ পরিসরে সংঘটিত বিবর্তনগুলো তাহলে কি, ওই যে আগেরটার মধ্যে প্রজাতি পাইছি, তাহলে প্রজাতির উপরে আরও কি কি আছে, প্রজাতির উপরে আছে হচ্ছে গোত্র, বর্গ, শ্রেণী ইত্যাদির সৃষ্টি। তাহলে এক কথায় মেজর ট্যাক্সিস বা ট্যাক্সাগুলোর উৎপত্তিকে আমরা বলতেছি মেগা বিবর্তন। তাহলে আমরা কিন্তু এটা বিবর্তনের ধাপ পড়ছি। এছাড়া মাজেদা ম্যামের বই আরও 2টা এক্সট্রা দেওয়া আছে, প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন। অগ্রগামী মানে কি, অনুন্নত বৈশিষ্ট্য থেকে উন্নতর দিকে যাবে, অনুন্নত থেকে উন্নতর দিকে যাবে। এটাও আমরা অলরেডি জানি, জুলজি প্রথম অধ্যায়ে আমরা যে শ্রেণীগুলো সিরিয়ালি মুখস্থ করতে বলতাম, আমরা জানি বাম থেকে যত ডান দিকে যাব তত উন্নতর দিকে যাচ্ছে। তাহলে এক্সাম্পল এটাই, মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি। তাহলে নিম্ন থেকে উচ্চ শ্রেণীর দিকে যাচ্ছে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ, মানে আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে, অগ্রগামী বিবর্তন। তারপর রেট্রোগেসিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 2টা মাজেদা ম্যামের বই আছে, খুবই ইম্পর্টেন্ট। রেট্রোগেসিভ, তাহলে রেট্রো মানে কি, উল্টা বা বিপরীত দিকে, অবনয়নশীল, বাংলাটাও মনে রাখবো। তাহলে রেট্রোগেসিভ বিবর্তন মানে এখান থেকে যেটা আমাদের শরীরে দরকার না এরকম কিছু সৃষ্টি, যেমন লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি। আমরা এই অধ্যায় পড়বো আমাদের শরীরে কী কী লুপ্তপ্রায় অঙ্গ আছে, নিষ্ক্রিয় অঙ্গ আছে সেটা। তাহলে লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি গেল। তাহলে এখান থেকে কী মনে রাখবো, জাস্ট এমসিকিউ, কোনটা কার উদাহরণ, কোন ধরনের বিবর্তনের উদাহরণ। তারপর
এই যে বিবর্তনের ধরনে আমরা পড়ছিলাম অভিসারী বিবর্তন, এটা আবার আলিম স্যারের বই থেকে নেওয়া। তাহলে অভিসারী বিবর্তন কি, অপসারী বিবর্তন কি, সহ বিবর্তন কি? অভিসারী বিবর্তন। তাহলে অভিসারী বিবর্তন আমি যে বারবার বলতেছি, এক্সাম্পলগুলো আমরা বেশি গুরুত্ব দিব, তারপর আমরা সংজ্ঞাটা দেখি। এই প্রকার বিবর্তনে একই পরিবেশে অভিযোজনের জন্য উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন দুটি জীবদেহে বাহ্যিক গঠন ও কার্যগতভাবে একই প্রকার অঙ্গের সৃষ্টি হয়। তাহলে কথাটা দ্বারা কী বুঝাইস? মেইন কথা এটাই, আমাদের কোনো জায়গায় খাপ খাওয়ানোর জন্য, অভিযোজনের জন্য যেই বাহ্যিক গঠনের পরিবর্তনটা হবে সেটা কার্যগতভাবে একই অঙ্গের সৃষ্টি করবে। যেমনটা এক্সাম্পল, এটা বিভিন্ন প্রজাতির কথা বলছে। তাহলে দেখো, একটা পরিবেশে বন জঙ্গলে বাঁচার জন্য, নিজেরা বাঁচানোর জন্য অথবা বিপদ থেকে বাঁচার জন্য মৌমাছি আর হচ্ছে কাকড়াবিসের হুল, দেখো মৌমাছির হুল আর কাকড়াবিসের হুল, তাদের আলটিমেটলি কাজ কিন্তু একটাই, কি শিকারীকে বিদায় দিবে অথবা তাকে কেউ আক্রমণ করতে আসলে বিদায় দিবে। এর কারণটা কি? যাতে সে নিজে প্রোটেক্ট করতে পারে। তাহলে এই যে দেখো, একই ধরনের অঙ্গের সৃষ্টি হলো, এটাকে আমরা বলতেছি অভিসারী বিবর্তন। কিন্তু তুমি দেখো, কার্যগতভাবে যদি সেম না হয়, এই সেম জিনিসটা আমরা আবার আরেক জায়গায় পড়বো, সমবৃত্তি আর সমসংস্থ বিষয়টা এখানে ওই দিকের দিকে যাচ্ছে। তাহলে দেখো, এখানে আরেকটা এক্সাম্পল খুব দেওয়া যায়, অপসারী। তাহলে অপসারী মানে দেখো, এক্সাম্পলটা দেখে তুমি সংজ্ঞা বুঝে ফেলবা। পাখির ডানা ও মানুষের হাত, দুইটার কি কাজ সেম? না। পাখির ডানার কাজ হচ্ছে উড়া, আর মানুষের হাতের কাজ হচ্ছে কি বিভিন্ন তার নিজের বিভিন্ন কাজ করা। তাহলে এখানে কিন্তু কার্যগতভাবে ভিন্ন প্রকার অঙ্গ, এখানে এটাই মেইনলি হাইলাইট করবে। দেখো, কার্যগতভাবে ভিন্ন প্রকার অঙ্গের সৃষ্টি হয়, বাহ্যিক গঠন ও কার্যগতভাবে ভিন্ন প্রকার অঙ্গের সৃষ্টি হয়, খুবই ইম্পর্টেন্ট। তারপর সহবিবর্তন। সহবিবর্তনকে আমরা সমান্তরাল বিবর্তন বলতে পারি। তাহলে সহবিবর্তনের এক্সাম্পল কি? যে বাস্তুতান্ত্রিক সম্বন্ধযুক্ত একাধিক প্রজাতির একটির বিবর্তন অপর প্রজাতি বা প্রজাতির বিবর্তন ঘটলে তাকে সহ বিবর্তন বলে। সহ মানে সাথে, তাহলে সমান্তরাল বা সহ বিবর্তন বলতে একই সাথে অন্যের পাশাপাশি দুইটা প্রজাতির মধ্যে যে বিবর্তনগুলো ঘটবে, সেটা কি? পোষকের বিবর্তনের সঙ্গে সঙ্গে প্যাথোজেনের বিবর্তন। আসলে এখানে ইংলিশটা ইউজ করছে, পোষক, হোস্ট। মানে ধরো হচ্ছে আমার শরীরে এখন করোনা ভাইরাস আসবে, করোনা ভাইরাস আক্রমণ করবে। এখন আমার শরীরে যেখানে আক্রমণ করলো বা আমার শরীরে যদি পরিবর্তন ঘটে, তাহলে সেখানে করোনা ভাইরাসেরও পরিবর্তন ঘটবে। এটাকেই বোঝানো হচ্ছে বিবর্তন। যে প্যাথোজেন মানে এটা হচ্ছে জীবাণু, আর পোষক মানে যেখানে আশ্রয় দিচ্ছি বা দিবে সেটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এই পেজটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তারপর এই বিবর্তন থেকে আমাদের বিভিন্ন বিজ্ঞানীর নাম এবং তারা কি কি মতবাদ দিছে, ইভেন তাদের বইয়ের নাম কি, এগুলো মুখস্থ রাখতে হবে। অনেক ইম্পর্টেন্ট, অনেক বলার বাহিরে। তাহলে আসলে এখানে ইম্পর্টেন্টগুলোই আমি আনছি, এই জন্য একটাও বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে এখান থেকে আমাদের কি কি লাগবে দেখো। তাহলে প্রথমত বিজ্ঞানীর নাম ল্যামার্ক। ল্যামার্ক কি করছে? ল্যামার্কের মতবাদের নাম কি? ল্যামার্কিজম, অথবা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমে মতবাদ। তুমি একটাও বাদ দিতে পারবে না, এই অপর নামগুলা একটাও বাদ দেওয়া যাবে না। তারপর ডারউইন। ডারউইনের মতবাদকে আমরা কি বলতেছি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম। তারপর ভাইজম্যানের মতবাদকে আমরা কি বলতেছি? আধুনিক সংশ্লেষ মতবাদ বা নিও বা নব্য ডারউইনিজম। পরে ভাইজম্যানের মতবাদকে আবার জার্মপ্লাজম মতবাদও বলা হচ্ছে। ব্রিসের মতবাদ, এটাকে বলা হচ্ছে পরিবৃত্তি মতবাদ। তারপর হ্যাকেল, এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি মতবাদ। তুমি একটাও বাদ দিতে পারবা না। এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর এখন এই যে ল্যামার্কের মতবাদকে আমরা ল্যামার্কিজম বলছি, অথবা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমে মতবাদ বলছি। তাহলে এই মতবাদের, তাহলে ওই যে বইয়ের নামটা কি বলছিলাম লাগবে, এখানে এটাই লেখা আছে। তাহলে দেখো, প্রবক্তাকে অলরেডি দেখে ফেলছি ল্যামার্ক, তার বইয়ের নামটি কি? ফিলোসফিকা জুলজিক এই গ্রন্থে প্রকাশনা করেন। তারপর অবদানটা কি? প্রাণীজগৎকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডীভাবে বিভক্ত করেন ল্যামার্ক। তার সূত্র কয়টা? এমসিকিউর জন্য জাস্ট মনে রাখবো কয়টা, কি কি মনে না রাখলেও হবে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র। প্রথম সূত্র বৃদ্ধি নিয়ে আলাপ করছে, দ্বিতীয় সূত্র পরিবেশের প্রভাব, আর তৃতীয় সূত্র ব্যবহার অব্যবহার, আর চতুর্থ সূত্র বইয়ের নাম যেটা অর্জিত, মতবাদের নাম যেটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার।
তারপর ডারউইনিজম, এই ডারউইনিজমকে প্রাকৃতিক নির্বাচন মতবাদও বলা হচ্ছে। তাই প্রবক্তা ওই যে বইয়ের নাম মনে রাখতে হবে, কত সালে, 1869 সালে 59 সালে প্রকাশনা করেন। বইয়ের নাম কি? অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা 19 ছিল নাম। তারপর ঘটনা প্রবাহ সিদ্ধান্ত, তাহলে তার এখানে মতবাদের মেইন বিষয় হচ্ছে তিনটি: জীবন সংগ্রাম, যোগ্যতমের জয়, নতুন প্রজাতির উৎপত্তি। এটা মনে রাখলেই হবে। এই যে এই জিনিসটা যে দিছি আমি, এই জিনিসটা হচ্ছে জাস্ট সিকিউর জন্য দিছি, যদি তোমরা এখান থেকে অ্যান্সার করতে চাও। এই টপিকটা মানে যে এখন যেটা দাগালাম, এটা ডিও রিটেনে দেওয়ার সম্ভাবনা কম, তারপর আমরা রিস্ক না নিয়ে পড়বো, এই জন্য আমি এখানে ডিও লিখে দিই। তারপরেও দেওয়ার সম্ভাবনা কম, অনেক কম। ল্যামার্কিজম, ওই যে যা আমরা বইয়ের রিডিং আকারে ওইগুলো দেওয়া, তবে আমরা এখন সিকিউটা আমি আপাতত মুখস্থ করতে বলবো না, পরে আগে এমসিকিউগুলো ভালো করে পড়ে নাও। তারপর ল্যামার্কিজম ও ডারউইনিজমের মতবাদের তুলনা, এই তুলনাটাও সিকিউর জন্য লাগবে। তাহলে ল্যামার্কিজম, তাহলে অলরেডি আমরা পড়ে ফেলছি। ল্যামার্কিজমের বইয়ের নাম মতবাদের নাম, আর এটা প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি। প্রকাশকাল এটা 1809, এটা 1859। যে গ্রন্থে প্রকাশিত হয় ফিলোসফিক জুলজিক, আর এটা হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। মতবাদের ধরন কি? মতবাদের ধরনও আমাদের লাগবে। এটি একটি যান্ত্রিক মতবাদ, এটি একটি বৈজ্ঞানিক মতবাদ। মূল প্রতিপাদ্য বিষয়, এখান থেকে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওই যে আমরা ওই 4টা সূত্র দেখলাম, ওইগুলো বললেই হবে, 4টা সূত্র। আর ডারউইনের মধ্যে আমরা 3টা সূত্র বলবো না, 3টা মতবাদ, ওই জিনিসটাই। তারপর দৈহিক বিবর্তন, তাহলে এখানে পরিবর্তনটা কিসের কারণে হয়? একটা হচ্ছে পরিবেশের পরিবর্তনের কারণে। দুইটার কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভিন্ন। কি কি? একটা হচ্ছে বলছে যে পরিবেশের পরিবর্তনের কারণে, আরেকটা হচ্ছে জীবন সংগ্রামে লিপ্ত থাকায়। দুইটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাহলে ল্যামার্কিজমের মেন কথা হচ্ছে পরিবেশের পরিবর্তনের কারণে নিজের শরীরের পরিবর্তন, দৈহিক পরিবর্তন ঘটবে। কিন্তু ডারউইনিজমের মেন কথাই যেহেতু বলছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, মানে জীবন সংগ্রামে লিপ্ত থাকায়, মানে প্রকৃতি তাকে সিলেক্ট করবে। আমরা পড়ে আসছি প্রকৃতি কাকে সিলেক্ট করবে? যোগ্যকে সিলেক্ট করবে। তাহলে যোগ্য করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত থাকা, নিজেকে জয়ী হতে হবে, সেটাই বুঝাইছে পরিবেশের সাথে। পরে জীবের বেঁচে থাকা, খাপ খাইয়ে প্রকৃতির সাথে খাপ খাইয়ে প্রকৃতির প্রতিটি জীব বেঁচে থাকে, আর কেবল জীবন সংগ্রামে জয়ী হওয়া জীবই বেঁচে থাকে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখলাম, ল্যামার্কিজমের কথা হচ্ছে খাপ খাইয়ে যারা প্রতিটি জীবই বেঁচে থাকবে, এরা শুধু খাপ খাওয়াইলে হবে না, ডারউইন মতবাদ অনুসারে জীবন সংগ্রামে জয়ী হওয়া জীবই বেঁচে থাকবে, বাকিরা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্যই তো ডারউইনটাকে বেশি প্রতিষ্ঠিত হয়েছে। গ্রহণযোগ্যতা, বর্তমানে যে এটি বিজ্ঞানী মহলে অনুদ্ধৃত পরিত্যক্ত, কিন্তু এটি বিজ্ঞানী মহলে সমাদৃত ও গ্রহণযোগ্য। আশা করি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে এতটুক আমরা পড়ব, তারপর একটা নেক্সট ক্লাসে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।